গত ক্লাসে আমরা যেটা করছিলাম যে আমরা আমাদের এই পুরো কোর্সে প্রজেক্ট হিসেবে ধরে নিচ্ছি যে আমরা একটা হচ্ছে র পিএইচপি দিয়ে মোটামুটি মানের একটা হচ্ছে ই কমার্স প্রজেক্ট তৈরি করব। তো এটার জন্যই গত ক্লাসে আমরা হচ্ছে প্ল্যানিং করে যে নতুন একটা রিপোজিটরি আমরা খুলছি ই কমার্স প্রজেক্ট নামে, এবং এটার কোড অলরেডি হচ্ছে গিটহাবে দিয়ে দেওয়া হয়েছে। তো এইখান থেকে আমরা গত ক্লাসে যতটুকু করছিলাম সেটা যদি একটু ওভারভিউ করি, আমরা হচ্ছে আমাদের প্রজেক্টে composer.json-টা তৈরি করে নিয়েছিলাম। তারপর গত ক্লাসে আমরা মেইনলি ওই আমাদের এই প্রজেক্টের জন্য যে লেআউট হবে ভিউটাই রেডি করছি। ঠিক আছে, প্রত্যেকটা ভিউকে আলাদা আলাদা করে আমরা রেডি করে রাখছি। আর পাশাপাশি আরেকটা জিনিস করছিলাম, আমাদের অ্যাপ্লিকেশনের জন্য ইনিশিয়াল যে ডেটাবেসটা, সেই ডেটাবেসটা হচ্ছে যে আমরা প্ল্যানিং করছিলাম। তো এই পুরোটাই হচ্ছে গিটে দেওয়া আছে, আপনারা ওই গিটহাব থেকে ক্লোন করে নিলেই সবকিছু পেয়ে যাবেন। তো আমরা যেটা করছিলাম একটু যদি দেখে নিই, আবার এই কয়েকটা পেজ তৈরি করছি। ফার্স্ট হচ্ছে আমার এই যে হোম পেজ, সেটা কিরকম হবে। তো এখানে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্ট গুলাকে দেখাবো। তারপর আমাদের দরকার আছে হচ্ছে প্রোডাক্টের ডিটেলস পেজ। প্রোডাক্টের ডিটেলস পেজ কি আমরা করছিলাম? হ্যাঁ, product.php এটা ছিল এই যে আমাদের প্রোডাক্টের ডিটেলস পেজ। তারপর আমাদের দরকার ছিল লগইন পেজ করা হয়েছে, রেজিস্টার পেজ করা হয়েছে। তারপর আমাদের একটা কার্ড দরকার আছে, প্রোডাক্ট অ্যাড করলে কার্ড হবে এরকম। আর কার্ড থেকে যখন সে কনফার্ম করবে তখন আবার লাস্ট স্টেপে আমরা চেক আউট করবো। তো বুটস্ট্র্যাপের হচ্ছে একেবারে সিম্পল বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে আমরা এরকম আমাদের সবগুলা পেজ তৈরি করে নিয়েছিলাম। এখানে আমাদের ওই যেহেতু হেডার আর ফুটার হচ্ছে যে প্রত্যেকটা পেজে ফার্স্টে, আর আমাদের এই পুরো অ্যাপ্লিকেশনের দুইটা পার্ট আছে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে এই যে যেমন আমাদের হেডার ফুটার প্রত্যেকটা জায়গাতেই সেম। সো এগুলাকে আমরা পার্সিয়াস নামে আলাদা একটা ফোল্ডার তৈরি করে আলাদা করে রাখছিলাম। আর আমাদের এটা আরেকটা হচ্ছে পার্ট আছে এই পুরো অ্যাপ্লিকেশনে, সেটা হচ্ছে ড্যাশবোর্ড, যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ব্যবহার করা হবে। সো এটা আবার হচ্ছে ফুটার বা হেডারটা একটু ডিফারেন্ট। সো ড্যাশবোর্ডের লেআউট গুলো একটু ডিফারেন্ট, ফ্রন্ট এন্ডের লেআউট গুলো একটু ডিফারেন্ট, ওইভাবে আমাদের করা আছে। সো আমাদের ভিউ তৈরি করা হয়ে গেছে, ডেটাবেস ডিজাইন করা হয়ে গেছে। আজকে আমরা হচ্ছে যেটা করব, ইনিশিয়ালি আমাদের এই পুরো প্রজেক্টটাকে কোড লেখার জন্য রেডি করার জন্য আমরা রেডি করব। সো এইখানে হচ্ছে এখন পর্যন্ত আমরা যতগুলা কোডের এক্সাম্পল দেখছি বা এখন পর্যন্ত যে আমাদের পেজগুলো তৈরি করা হয়েছে, এখানে পেজগুলো কিরকম হয়ে গেছে, এই পিএইচপি ফাইল বেসড। ঠিক আছে, আমরা কোনো একটা পেজ ভিজিট করতে চাইলে ডিরেক্ট ওই পেজগুলো হচ্ছে ভিজিট করতেছি, বাট এটা বেস্ট প্র্যাকটিস না। এইভাবে করলে ফার্স্ট যেটা হয় যে আপনার এটা এসইও ফ্রেন্ডলি হচ্ছে না, ঠিক না? সেকেন্ড হচ্ছে পুরোপুরি আমার অ্যাপ্লিকেশন এই ফাইলের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। সো নরমালি আমরা এইভাবে কাজ করব না। আমরা আজকে যেটা করব, প্রথমে আমাদের এই অ্যাপ্লিকেশনটাতে বেস্ট প্র্যাকটিসেস, যেমন বিভিন্ন ফ্রেমওয়ার্ক গুলো যেভাবে কাজ করে, যে রাউটিং ইউজ করা হয়, যে আমরা স্পেসিফিক কোনো একটা রাউটে হিট করি, ওই রাউট অনুযায়ী হচ্ছে সে আমার প্রসেস গুলো হ্যান্ডেল করে দেয়। এখন ওইটা অনুযায়ী সে ওই ইন্টারনাল বিজনেস লজিক গুলো হ্যান্ডেল করে। সো আমরা ওই জিনিসটা এখন আমাদের এই র পিএইচপি দিয়ে যে প্রজেক্টটা তৈরি করতেছি এটাতে সেট আপ করবো। ঠিক আছে, সো মোটামুটি আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা এলোমেলো ভাবে কোড লিখবো না। ঠিক আছে, এমভিসি প্যাটার্নটাকে ফলো করে আমরা নিজেরা আমাদের কোড গুলাকে অর্গানাইজ করে রাখবো। ঠিক আছে, এখন এমভিসি প্যাটার্ন সম্পর্কে মনে হয় আপনারা জানেন না, আমি যে সিম্পলি আজকে সংক্ষেপে বলে রাখি, পরে আমরা কাজ করতে যে দেখবো যে জিনিসটা কি। তো এমভিসি প্যাটার্নের ফুল ফর্ম হচ্ছে আপনার মডেল ভিউ কন্ট্রোলার। তো এটা হচ্ছে আপনার পুরোপুরি আমরা যে কোড লিখি এই কোড অর্গানাইজেশন করে রাখার একটা ফিলোসফি। ঠিক আছে, এটা কোনো টেকনোলজিও না, এটা আপনার কোনো কোড লেখার স্ট্রাকচারও না। এটা মেইনলি আমরা যে কোড লিখি, আমরা তো এক একজন এক একভাবে কোড লিখতে পারি, বাট ওটাতে অসুবিধা কি, আমরা একটা প্রজেক্টে ধরেন 3-4 জন কাজ করতে চাচ্ছি, এখন এক একজন যদি এক একভাবে কোড লিখি তাহলে তো এটা মেইনটেইন করা টাফ হয়ে যাচ্ছে। প্লাস নতুন কেউ যদি আমার এই প্রজেক্টে ইনক্লুড হয়, সেও তো বুঝবে না যে কোথায় কি রাখা আছে।
সো আমরা যেহেতু এটা একটা গ্রুপ প্রজেক্টের মতো করতে চাচ্ছি, সো আমরা ফার্স্টে আমাদের এই কোডের অর্গানাইজেশনে এমভিসি স্ট্রাকচারটা ইমপ্লিমেন্ট করব, যেটাতে হবে কি মডেল নামে যে জিনিসটা হয়, সিম্পলি মনে রাখবেন যে মডেল হচ্ছে আমরা আমাদের অ্যাপ্লিকেশন তৈরি করতে যে আমাদের তো ডেটাগুলোকে কোনো একটা স্টোরেজে রাখতে হবে। কারণ স্টোরেজ বিভিন্ন ধরনের হতে পারে, ফাইলে রাখতে পারি, আমি রিলেশনাল ডাটাবেজে রাখতে পারি, নোএসকিউএল ডাটাবেজে রাখতে পারি। তো আমাদের অ্যাপ্লিকেশনের সাথে এই স্টোরেজের সাথে যত কমিউনিকেশন হবে ওইগুলো আমরা ম্যানেজ করব মডেল দিয়ে। আর কন্ট্রোলার হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনে হচ্ছে এখন হয়তো ভিউ দেখাচ্ছি, বাট ভিউ দেখানোর সময় তো আমাদের বিভিন্ন জিনিস হচ্ছে আমার অ্যাপ্লিকেশনে তো লজিক থাকবে, ওই লজিক গুলা আমরা লিখবো হচ্ছে কন্ট্রোলারে। আর ভিউ বলতে তো বুঝতেই পারতেছেন, সিম্পল আমাদের যে টেমপ্লেটটা, ওই টেমপ্লেট দেখাবো হচ্ছে আমরা ভিউ দিয়ে। তো আজকে আমরা যে জিনিসটা প্রথমে ইমপ্লিমেন্ট করতে হবে রাউটিংটা, ঠিক আছে। সো আমরা এখন রাউটিংটা ইমপ্লিমেন্ট করব। তো তার আগে একটু যেটা করতে হবে, আমাদের index.php যে ফাইলটা আছে এটাতে আমরা এখন হচ্ছে আমাদের হোম পেজের বা ল্যান্ডিং পেজের ভিউটা রাখা। আমরা এখন একটু যেটা করব, এটাকে অন্য আরেকটা পেজে নিয়ে যাব। হ্যাঁ, আমি নতুন আরেকটা ফাইল তৈরি করি home.php নামে, এবং ওইটাতে আমি এটার মার্কআপটা নিয়ে যাব, ঠিক আছে। পরবর্তীতে আপাতত আমাদের ভিউ যেভাবে আছে এইভাবেই থাকুক, পরে আমরা এটাকে আরো অর্গানাইজ করব। আর আমাদের index.php যেটা আছে এটাকে আপাতত আমি পুরো ফাঁকা করে নিব, ঠিক আছে। এটার কারণ হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশনের ওয়েব অ্যাপ্লিকেশনের স্টার্টিং পয়েন্ট আমরা জানি যে index.php। সো আমার index.php ফাইলে এখন এমন কোড লিখতে হবে বা লজিক্যালি প্রসেস লিখতে হবে যে আমার অ্যাপ্লিকেশনে প্রথমে হিট করলে কোন রাউটে হিট করছে এবং ওই রাউটটা কোন কন্ট্রোলারটাকে লোড করবে বা কোন ভিউটাকে লোড করবে, ওই লজিকটা আমরা লিখব index.php তে। আমার অ্যাপ্লিকেশনের সব রিকোয়েস্ট এই index.php তে আসবে। index.php পরে হচ্ছে ওই যে রাউটে চেক করবে যে কোন রাউটে হিট আসছে, সেই অনুযায়ী সে হচ্ছে আমাদের ওই কন্ট্রোলারটাকে লোড করে দিবে, ঠিক আছে। তো আমরা আমাদের এই সিস্টেমে রাউটটা ইমপ্লিমেন্ট করার জন্য PHP তে ওপেন সোর্স একটা হচ্ছে প্যাকেজ আছে, এই যে PH রাউট নাম। এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে PHP এর জন্য খুবই ফাস্ট একটা রিকোয়েস্ট রাউটার, ঠিক আছে। আমরা আজকে এখন স্টেপ বাই স্টেপ এটা ইমপ্লিমেন্ট করব। তো আমরা যদি এটা ডকুমেন্টেশনে যাই, কম্পোজার ব্যবহার করে প্রথমে আমরা এটাকে ইনস্টল করব। সো এটার জন্য এই কমান্ডটা রান করলে, আচ্ছা এটা আমি সার্ভারে চলে গেছি, হ্যাঁ এখানে ফার্স্টে এটা আমি ইনস্টল করি, একটু সময় লাগবে। এটা ইনস্টল হলে আমি দেখবো যে আমাদের composer.json ফোল্ডারে এই যে অলরেডি চলে আসছে, তার মানে এটা হয়তো ইনস্টল, এই যে অলরেডি ইনস্টল করা আছে, আমার এখানে ইনস্টল হয়ে গেল, ঠিক আছে। সো আমি যদি এখন দেখি এখানে এই যে আমার PH রাউটটা চলে আসছে। এখন আসি যে আমার ফার্স্ট কাজ কি, আমরা অলরেডি দেখছি যে কম্পোজার দিয়ে যে প্যাকেজগুলো আমরা ম্যানেজ করি ওগুলোকে আমরা লোড করার জন্য জাস্ট একটা ফাইল লোড করলেই হয়ে যায়, সেটা কি ভেন্ডরের autoload.php টা। তাহলে আমার এখন এই PHP মেইলার বলি বা PH রাউট প্যাকেজ বলি, এটা এখন আমার এই অ্যাপ্লিকেশনের জন্য ইনেবল হয়ে গেল, আমি কল করলেই এটাকে এখন পাবো। এখন আমরা এটার একটু ডকুমেন্টেশনটা ফলো করব যে আমরা কিভাবে হচ্ছে, এখানে এক্সাম্পল দেয়া আছে যে কিভাবে আমি রাউটারগুলো ডিফাইন করব, এটার এক্সাম্পল একটু পরে আসি। বাট আমাদেরকে এই রাউটগুলো ডিফাইন করার আগে প্রথমে যেটা করতে হবে, এই রাউট কালেক্টরের একটা ইনস্ট্যান্স তৈরি করে নিতে হবে, ঠিক আছে। সো এইখানে আমরা $router একটা অবজেক্ট তৈরি করব যেটা অ্যাকচুয়ালি এটা রাউট কালেক্টরের একটা ইনস্ট্যান্স হবে। এই যে রাউট কালেক্টরটাকে নিয়ে আসলাম, আর এটাতে আমরা পাঠাবো হচ্ছে রাউট পার্সন নামে একটা আছে এটা। আচ্ছা, এগুলোকে আমরা হচ্ছে ফুল নেম স্পেস এখানে না দিয়ে জাস্ট এইভাবে কল করে ইউজ ব্যবহার করে হচ্ছে ওই নেম স্পেস গুলাকে নিয়ে আসলাম, ঠিক আছে। সো ফার্স্টে আমার কাজ হচ্ছে রাউট কালেক্টরের একটা ইনস্ট্যান্স তৈরি করা। এই অবজেক্টের মধ্যে আমরা আমাদের রাউট গুলো ডিফাইন করব। তো আমরা সিম্পল এখন একটা রাউট ডিফাইন করি যে $router, এটার মধ্যে
গেট মেথডে যদি কেউ রিকোয়েস্ট করে আমাদের অ্যাপ্লিকেশনের রাউটে আমরা একটা অ্যানোনিমাস ফাংশন কলব্যাক রিটার্ন করব। মানে হচ্ছে কেউ যদি এখন আমার অ্যাপ্লিকেশনে রুটে হিট করে গেট মেথডে, এই ফাংশনের মধ্যে আমি যা লিখব সেটাই সে রান করে দিবে। আমরা এখানে আপাতত সিম্পল একটা টেক্সট রিটার্ন করি। ঠিক আছে, একটা রাউটই আমরা তৈরি করলাম, পরে আমরা আরো এক্সাম্পল দেখব। বাট এখন আমার রাউটটা ডিফাইন হইলো। ঠিক আছে, শুধু এখন রাউট ডিফাইন হলেই তো হবে না, রাউটের কাছে এটা গেলে রাউট যে আমাকে ডেটাটা দিবে, এই ডাটাটা তো রেসপন্স আকারে আবার আমার ব্রাউজারে পাঠাইতে হবে, ঠিক না? তো এইটার জন্য আমাদেরকে আবার এটাকে ডিসপ্যাচ করতে হবে। এই যে এখানে আছে। এখন আমাকে ফার্স্টে আমরা রাউট গুলা ডিফাইন করার জন্য আমাদের যে কাজ করা দরকার করলাম, এখন আমাকে ডিসপ্যাচারটা রান করতে হবে। এবং এটা এখানে যে এক্সাম্পল আছে, এই এক্সাম্পল দেখলেই হচ্ছে বোঝা যাবে। আমি এক্সাম্পলের কোডটুকুই কপি করে নিচ্ছি। এই ডিসপ্যাচারটাকেও আমরা নেম স্পেস দিয়ে নিয়ে আসতে পারি। সো ডিসপ্যাচার করবে কি, এই রাউট যে ডাটাটা হচ্ছে রিটার্ন করবে, এই ডাটাটাকে সে নেয়, নিয়ে এটাকে হচ্ছে আপনার এই যে ব্রাউজারের কাছে রেসপন্সটা পাঠায় দেয়। ঠিক আছে, সো এখন যদি আমরা রান করে দেখি আমাদের এই অ্যাপ্লিকেশনের রাউট, এই যে দেখেন আমার এই রেসপন্সটা আসতেছে। ঠিক আছে, আমি যদি আরেকবার একটু গো থ্রু করি, আমরা এই পিএইচ রাউট যে প্যাকেজটা আছে এটা ব্যবহার করে আমাদের এই পিএইচপি অ্যাপ্লিকেশনের রাউটিং গুলো ম্যানেজ করব। তো এটা করার জন্য ফার্স্টে আমরা ওই প্যাকেজটাকে লোড করে নিছি, এবং ওই প্যাকেজের তিনটা ক্লাস আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে। একটা হচ্ছে রাউট কালেক্টর, যেটার মধ্যে আমরা আমাদের রাউট গুলোকে ডিফাইন করব। সেকেন্ড হচ্ছে রাউট পার্সার, আর থার্ড হচ্ছে ডিসপ্যাচার। সো রাউট ডিফাইন করার আগে আমাদেরকে এই রাউট কালেক্টরের ইনস্ট্যান্স থেকে একটা অবজেক্ট তৈরি করে নিতে হয়েছে। এই রাউটের মধ্যে এখন আমরা একটা একটা করে আমার অ্যাপ্লিকেশনের যতগুলো রাউট থাকবে সবগুলোকে আমরা ডিফাইন করব। এটা ডিফাইন করার পর আমার কাজ হচ্ছে ডিসপ্যাচারটাকে রেডি করা, যেটাকে আমরা এই ডিসপ্যাচার ক্লাসের ইনস্ট্যান্স থেকে তৈরি করতেছি, যেখানে আমার রাউটারের এই গেট ডাটা এটাকে পাস করে দিতে হচ্ছে। পাস করে দিয়ে দেন আমি এই ডিসপ্যাচার থেকে ডিসপ্যাচ কল করতেছি, যেখানে আমার রিকোয়েস্টের মেথডটা যাচ্ছে এবং কোন রাউটে হিট করা হয়েছে ওইটা তাকে জানানো হচ্ছে। ওইটার থেকে সে ইন্টারনালি পুরোটা প্রসেস করে আমাকে রেসপন্সটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমি যদি এখানে চেঞ্জ করি রাউট পার্সারের কাজ হচ্ছে, আমরা যদি এটা ডিটেইলস দেখি, আমরা যে রাউট গুলো ডিফাইন করব এগুলোকে বিভিন্ন ভাবে তো ডিফাইন করা হবে। ধরেন অনেক সময় টেস্ট, তারপর আরো বিভিন্ন, এবং রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে ডাইনামিক রাউটও ডিফাইন করা যাবে। তো রাউট পার্সারের কাজ হচ্ছে আমি যে রাউট গুলো তৈরি করতেছি সেই রাউটের জিনিসগুলোকে পার্স করে রাউট কালেক্টর যাতে এটাকে ব্যবহার করতে পারে ওইভাবে হচ্ছে আপনার তৈরি করে দেয়। ঠিক আছে, মানে ইন্টারনালি হচ্ছে যে এই যে আমি একটা রাউটে ধরেন এইভাবে হিট করতে পারি, এইভাবে হিট করতে পারি, তো এইভাবে তার কাছে যখন যাচ্ছে এই রাউট পার্সার বা ডিসপ্যাচারের লজিক গুলো এমন ভাবে লেখা আছে, সে এগুলোকে ধরে আমি যে আউটপুট দেখাইতে চাই ওই আউটপুট দেখাইতে পারবো। তো সে ইন্টারনালি এই লজিক গুলা প্রসেস করে দিবে আমার হয়ে। সো হ্যালো ফ্রম এলএলসি দেই, এটা চেঞ্জ করলে এই যে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট আমি যদি এমন কোনো একটা রাউট হিট করি যেটা নাই, তাহলে সে এই যে আমাকে HTTP route not found exception দিচ্ছে। আমার তাহলে এখন একটা কাজ করতে হবে, ট্রাই ক্যাচ, রাইট, হ্যাঁ, আমরা এখন এটাকে ট্রাই ক্যাচ ব্লকে দিয়ে দিব, যাতে কেউ যদি হচ্ছে এমন কোন রাউটে হিট করে যে রাউটটা নাই, ওইটা যাতে আমরা হ্যান্ডেল করতে পারি। তো এখানে HTTP route not found exception, এটাকে লোড করে নিলাম, এবং তখন হয়তো আমরা ধরেন জাস্ট এরর মেসেজটা দেখাই দিতে চাই, দেখাই দিয়ে এখানে আমরা আমাদের স্ক্রিপ্টের এক্সিকিউশন বন্ধ করে দিতে চাই। তাহলে এখন যেটা হবে,
আচ্ছা পেজে সে বলে দিচ্ছে রাউট টেস্ট ডাজন্ট এক্সিস্ট। আর আরেকটা জিনিস ঘটতে পারে, সেটা হচ্ছে ধরেন একটা রাউট না পাওয়া যেতে পারে, আরেকটা হচ্ছে আমি যেই মেথডে হচ্ছে যে রাউটটা তৈরি করে রাখছি ওইটা বাদ দিয়ে আমি অন্য মেথডে হিট করলাম। আমি পোস্ট মেথডে তৈরি করে রাখছি কিন্তু আমি হিট করলাম গেট মেথডে, তাহলে আবার তখন আমাকে দেখেন কি রেসপন্স বা সে ফ্যাটাল এরর থ্রো করতেছে, সেটা হচ্ছে HTTP মেথড নট অ্যালাউড এক্সেপশন। সো এটাও আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। তো এটা যদি আমি এখানে ক্যাচে নিয়ে আসি, এটাকে আমি সেম ভাবে হচ্ছে এখানে রিফ্রেশ করে দিব আর এটাকে লোড করে নিব। তাহলে এই যে সে বলে দিচ্ছে যে আমি এখানে গেট মেথডে হিট করছি কিন্তু সে অনলি পোস্ট মেথড অ্যালাউ করে, কারণ আমি এখানে শুধু এই যে পোস্ট তৈরি করে রাখছি। তো এই যে এতটুকু কাজ আমি করলাম, পিএইচ রাউট প্যাকেজটা হচ্ছে ইনেবল করলাম এবং এই যে কোডটুকু আমি লিখে ফেললাম, এটাতে এখন আমার পুরো অ্যাপ্লিকেশন ডাইনামিক ভাবে রাউট হচ্ছে ব্যবহার করার জন্য রেডি। এখন কথা হচ্ছে আমি তো আমার অ্যাপ্লিকেশনের যে লজিক হবে যে স্ল্যাশ রুটে হিট করলে কি হবে, বা ধরেন সে ইউজারে হিট করলে কি হবে, বা প্রোডাক্টে হিট করলে কি হবে, সব লজিক তো আমি আমার এই একটা ফাইলের মধ্যে লিখবো না। কারণ এখানে যদি আমি আমার অ্যাপ্লিকেশনের লজিক লিখতে থাকি তাহলে কি হবে, এই একটা ফাইলে অনেক বড় হয়ে যাচ্ছে না, ইজিলি মেইনটেনেবল হবে না। সো আমাদের কাজ হবে কি, আমরা এখানে অ্যানোনিমাস ফাংশন ডিরেক্টলি না দিয়ে আমরা মেইনটেইন করব আলাদা কন্ট্রোলার ফাইল তৈরি করব। কন্ট্রোলার ফাইলে আমরা আমাদের লজিক গুলো লিখবো এবং এখানে আমরা ডিফাইন করে দিব যে কোন রাউটে হিট করলে সে কোন কন্ট্রোলারটা ব্যবহার করবে। ঠিক আছে, ওইটা ব্যবহার করার জন্য এখন আমাদেরকে একটু কাজ করতে হবে। তো আগে আসি, এতটুকু তো বুঝে গেছে। ঠিক আছে, এখন আসি আমাদের কন্ট্রোলার। ফার্স্ট হচ্ছে এখন থেকে আমাদের দুইটা কাজ করতে হবে। ফার্স্ট হচ্ছে কন্ট্রোলার ফাইলগুলো যে আমি লিখবো, ওই কন্ট্রোলার ফাইলগুলো যাতে অটো এইখানে চলে আসে, বা আমরা দেখছি না যে কোনো একটা ক্লাস লিখে ওটা ব্যবহার করতে হলে আমাকে কি করা লাগতো, ইনক্লুড করে নিতে হতো না ম্যানুয়ালি। এখন কথা হচ্ছে যে আমার ধরেন যে 10টা কন্ট্রোলার লেখা লাগতেছে, 10টাই কি আমি এখানে ইনক্লুড করবো, তাহলে তো এটা এফিশিয়েন্ট হলো না, কারণ একটা রিকোয়েস্টে তো আমার একটা কন্ট্রোলারই লাগবে। সো বাকি কন্ট্রোলার গুলো তাহলে শুধু শুধু লোড হবে না। সো আমরা এখন এই composer.json এর অটো লোডিং ফিচারটা ব্যবহার করে এই জিনিসটাকে সলভ করব। সো আমরা যতটুকু কাজ করছি এতটুকু যদি আগে একটু আমরা কমিট করে রাখি। আমরা এই যে গিট ব্যবহার করার সময় আপনার বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি একটা পোর্শনের কাজ করছেন, দেন ওই অংশটুকু কমিট করে রাখা। পুরোটা একসাথে কমিট করলে সব একটা মেসেজে চলে আসে, আলাদা আলাদা করে রাখলে আপনার ওই আইডেন্টিফাই করা বা কোন অংশে কতটুকু কাজ হয়েছিল এটা ট্র্যাক রাখা ইজি হয়। কোনটা কমিট এ আর ও আচ্ছা, এ দিলে যেটা হয় যে সে এ ফ্ল্যাগের কাজটা যেন কি আমি ভুলে গেছি। আচ্ছা, এ দিলে যেটা হয় অ্যাড করে সাথে সাথে হয়ে যায়। আমি যে জায়গায় গিট অ্যাড করছি না, তাহলে আর অ্যাড করার প্রয়োজন হতো না। এ দিলে গিট অ্যাড হতো, তারপর মেসেজটা চলে আসতো। সো আমরা এখানে ph route package added and route configured, আমাদের রাউট কনফিগার করা হয়ে গেছে। ওকে, এখন তাহলে আমাদের কাজ হচ্ছে ফার্স্ট কাজ অটো লোডিংটা ইনেবল করা। অটো লোডিং এর আগে আমরা এখন আমাদের কোডটাকে অর্গানাইজ করে নিব যে কন্ট্রোলার গুলো আমি কোথায় লিখবো। ঠিক আছে, আমরা আমাদের অ্যাপ্লিকেশনে নতুন একটা ফোল্ডার তৈরি করব অ্যাপ নামে, তারপর এটার মধ্যে নতুন আরেকটা ডিরেক্টরি তৈরি করি আমি কন্ট্রোলার্স নামে। ঠিক আছে, এইটার মধ্যে আমি আমার কন্ট্রোলার গুলো রাখবো। আপাতত ধরেন আমি এখানে একটা ফাইল তৈরি করে রাখি হোম নামে, হোম কন্ট্রোলার ডট পিএইচপি, এবং এইখানে আমি আপাতত একটা ক্লাস এবং একটা মেথড তৈরি করে রাখি হোম কন্ট্রোলার। ঠিক আছে, আর যেহেতু আমরা অটো লোডিং ফিচারটা ব্যবহার করব, সো আমাদেরকে নেম স্পেসটা বলে দিতে হবে
যাতে সে নেম স্পেস ধরে এই ফাইলটাকে যখন প্রয়োজন নিয়ে আসতে পারে। সো আমার এখানে নেম স্পেস আমি দিব অ্যাপ, এই যে অ্যাপ ফোল্ডার এটা আমার অ্যাপ্লিকেশনের রুট, এবং আমরা একটু পর আমাদের কম্পোজার ডট জেসনে অটো লোডিং স্ট্যান্ডার্ডটা এমন ভাবে সেট করে দিব যে এই অ্যাপ ফোল্ডারে অ্যাপ এই নেম স্পেসটা শুরু হবে, তারপর ডিরেক্টরি অনুযায়ী যত লেভেল হয় সেভাবে হবে। সো অ্যাপকে যদি অ্যাপ ফোল্ডারকে আমি অ্যাপ নেম স্পেস ধরে নেই, তাহলে আমার পরের ফোল্ডারটা কি কন্ট্রোলার্স, তাহলে এটা হবে কন্ট্রোলার্স। ঠিক আছে, এখন আসি যে আমরা কন্ট্রোলার তৈরি করলাম, কন্ট্রোলার এখানে হচ্ছে তৈরিও করে ফেললাম। এখানে আমি একটা ধরেন একটা ফাংশন তৈরি করি গেট ইন্ডেক্স, সিম্পল একটা ফাংশন তৈরি করে রাখলাম যে রিটার্ন হোম পেজ, জাস্ট এতটুকু লিখে রাখলাম। ওকে, এখন আসি তাহলে আমার কন্ট্রোলার ফাইলটা তৈরি করা হলো, কন্ট্রোলার ফাইলটা চলেও আসলো। এখন আমি আবার যদি আমার যে রাউটারটা আমি ব্যবহার করতেছি এটা ডকুমেন্টেশন থেকে আমার দেখে নিতে হবে যে কন্ট্রোলার ফাইল আমি কিভাবে ব্যবহার করতে পারি। এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। কন্ট্রোলার ফাইল লোড করার জন্য আমাকে কি করতে হবে, কন্ট্রোলার মেথড কল করতে হবে, ওইটার সাথে একটা স্ল্যাগ দিতে হবে এবং আমার কন্ট্রোলার ফাইলের ক্লাসটাকে দেখাই দিতে হবে। ঠিক আছে, সো আমরা গেটের জায়গায় এখানে কন্ট্রোলার নিয়ে আসি এবং হোম কন্ট্রোলারটা আমরা রুটের জন্য ব্যবহার করব, এটাতে আমি আর কোনো স্ল্যাগ ব্যবহার করলাম না। আর এই জায়গাটাতে আমাকে এই হোম কন্ট্রোলারের নেম স্পেসটা বলে দিতে হবে। সো ওটা হ্যাঁ ওটা ইউআরএলটা, তাহলে আমার এই যে হোম কন্ট্রোলার ক্লাস এটা দিলেই পুরো নেম স্পেস সহ হোম কন্ট্রোলারটা এখানে চলে আসলো। সো এখানে তাহলে যে জিনিসটা আপনার হইলো ডিফাইন হলো যে কেউ যদি স্ল্যাশ হিট করে রুটে তাহলে হোম কন্ট্রোলারটা রান হবে। এখন এই কন্ট্রোলারটা আবার কাজ করে কিভাবে আমি বলি, এটা কাজ করে হচ্ছে আমরা আপাতত এই মেথডগুলোর নাম করব এইভাবে। ফার্স্ট ওয়ার্ডটা হবে আমার ভার্ব, যে কোন ভার্বে বা কোন মেথডে আমি রিকোয়েস্ট করতে চাচ্ছি, যেমন গেট, পোস্ট, ডিলিট, পুট, প্যাচ এই জিনিসগুলা। আর সেকেন্ড যেটা হবে, সেকেন্ড ওয়ার্ডটা হবে যদি ইন্ডেক্স ব্যবহার করি তাহলে ইন্ডেক্স মানে ফার্স্ট রিকোয়েস্টটা যদি আমরা কোনো কিছু না দেই। আর যদি আমরা ধরেন যে এখন আমার স্ল্যাশ দেয়া না, তো স্ল্যাশ দেয়া মানে হচ্ছে কন্ট্রোলারের গেট মেথডে যেহেতু ইউজ করছি ইন্ডেক্সটাই রান হবে, সো তখন এটা রান হবে। বাট আমি যদি স্ল্যাশ ধরেন ইউজার রান করতে চাই তাহলে আবার এখানে আমার একটা নতুন ফাংশন তৈরি করতে হবে, সেটা হচ্ছে গেট ইউজার। এটা তো বুঝা গেছে ব্যাপারটা, ঠিক আছে। সো এটা হবে গেট ইউজার, এটা ধরে দিলাম ইউজার পেজ। এখন আমরা একটু চেক করে দেখি এটা কাজ করে কিনা। কাজ করার কথা না, হ্যাঁ ঠিক আছে, কাজ করতেছে না কেন আমি বলি। আচ্ছা এতটুকু তো বুঝা গেছে, আমি রাউট ডিফাইন করলাম, কন্ট্রোলার ক্লাস লিখছি, কন্ট্রোলার ক্লাসও হচ্ছে লোড করছি, সেই অনুযায়ী আমার মেথডও লেখা আছে, তাও কেন কাজ করতেছে না আমরা একটু ডিবাগ করি। এই জায়গায় সে বলতেছে কি আনকট রিফ্লেকশন এক্সেপশন ক্লাস অ্যাপ কন্ট্রোলার হোম কন্ট্রোলার নট ফাউন্ড। এটার কারণ হচ্ছে এই যে index.php-টা আছে এখানে আমি তাকে বললাম যে এই ফাইলটাকে ব্যবহার করতে, বাট কোথাও তো আমি এই ফাইলের কোডটাকে ইনক্লুড করে দেই নাই। হ্যাঁ, নেম স্পেস দিয়ে আমি এটা লোকেশনটাকে নিয়ে আসছি, এইখানে এটা লোকেশনটা আসছে যে এটা আসলে তুমি এটাকে ব্যবহার করবা, ঠিক আছে, ইউজ করতে হবে এটা বলা হয়েছে, কিন্তু ইউজ করার আগে তো এটাকে আমার ইনক্লুড করা লাগবে, ইনক্লুড করিনি। এখন কথা হচ্ছে যে আমার তো অনেকগুলা কন্ট্রোলার ব্যবহার করতে হবে, সবগুলা কি আমি এভাবে ইনক্লুড করবো তো না, ঠিক আছে। সো এখন কম্পোজার.json আমাদের এই প্রবলেমের সলিউশনটা করে দিবে। আমরা অটোলোড কম্পোজারের যে অটোলোড ফিচার আছে এটা ব্যবহার করব, এবং অটোলোডের মধ্যে আমরা বলছিলাম যে পিএসআর নিয়ে যখন আলোচনা করছিলাম যে পিএসআর 4 নামে একটা অটোলোডিং ফিচার আছে। এইখানে হচ্ছে আমরা বলে দিতে পারবো এখন যে আমার এই কম্পোজার প্রজেক্টে অটোলোড ফিচারটা ব্যবহার করবা, অটোলোডের স্ট্যান্ডার্ড হবে PSR4। ওই যে PSR4 স্ট্যান্ডার্ড আমাদেরকে কি বলে যে এই যে নেম স্পেস ধরে ডিরেক্টরি স্ট্রাকচার ধরে সে ফাইলগুলো লোড করে। সো ওইটা আমরা এখানে বলে দিলাম। সেকেন্ড আমার কাজ হচ্ছে এখন নেম স্পেসটা বলে দেয়া, যে অ্যাপ নেম স্পেসে সে অ্যাকচুয়ালি
এটাকে লোড করবে। ঠিক আছে, তার মানে হচ্ছে এখন আমি আমার এই অ্যাপ্লিকেশনে যখনই এই নেমস্পেস অ্যাপটা কল করব PSR4 অটো লোডিং স্ট্যান্ডার্ডটা তখন অটোমেটিক্যালি অ্যাপ স্ল্যাশে কনভার্ট হয়ে যাবে, যার ফলে আমি যখনই হচ্ছে এই হোম কন্ট্রোলারটাকে কল করতেছি সে এটার নেমস্পেস ধরে এই অ্যাপটা কি এখন আপনার এই অ্যাপ স্ল্যাশ এইভাবে কনভার্ট হয়ে যাবে এবং অটো লোডিং স্ট্যান্ডার্ডের কারণে এইভাবে সে হচ্ছে এখন ফাইলটাকে হচ্ছে খুঁজে নিয়ে আসবে। ঠিক আছে, তো আমরা এখন হচ্ছে দেখি ঠিক আছে কিনা। যদি আমাদের কনফিগারেশন ঠিকমতো হয়ে থাকে তাহলে কাজ করার কথা আমরা একটু চেক করে দেখি। আচ্ছা, এটা করার পর আমরা একটু কম্পোজার আপডেট রান করতে হবে। ঠিক আছে, আচ্ছা এই যে এখানে একটা এরর আসছে, নন এমটি PSR4 প্রেফিক্স মাস্ট এন্ড উইথ এ নেমস্পেস সেপারেটর। আচ্ছা এটা মেবি এরকম হবে আই গেস, না হলে আমরা দেখি এবার হয় কিনা, না হলে আমরা একটু দেখে নিব। আচ্ছা হয়ে গেছে, এবার আমরা ট্রাই করে দেখি। এই যে এখন চলে আসছে। ঠিক আছে, তাইলে আমার এখন পুরো অ্যাপ্লিকেশনে যেটা হলো এই যে এই জিনিসটা আমি অ্যাড করে দিলাম, তার ফলে আমি এখন যতই আপনার কন্ট্রোলার তৈরি করি না কেন এবং এখানে কল করি না কেন ম্যানুয়ালি আর আমার অ্যাড করার ঝামেলা থাকলো না। কন্ট্রোলার অ্যাড হবে, আমি কল করলে ওই অটো লোডিং স্ট্যান্ডার্ডের কারণে অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে ধরেন এখন আরেকটা কন্ট্রোলার তৈরি করি, ধরেন ইউজার রিলেটেড কাজ করার জন্য আমি ইউজার্স কন্ট্রোলার ফাইলটা ব্যবহার করব। সো এখানে আমি ইউজার্স কন্ট্রোলার ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি করলাম। এখানে আমি ইউজার্স কন্ট্রোলার ক্লাস তৈরি করলাম। এখানে আমি একটা ফাংশন ধরেন তৈরি করে রাখি যে গেট ইন্ডেক্স, এখানে হবে তাহলে কি রিটার্ন ইউজার্স পেজ ধরেন। এই যে তৈরি করলাম, তাহলে আমার রাউট যে আছে এখানে তাহলে আর আমার গেট ইউজার দরকার নাই। এখন আমরা ধরেন এখানে দিয়ে দিলাম যে স্ল্যাশ ইউজার্স এর যদি আবার কোনো রিকোয়েস্ট আসে ওই সবগুলো জিনিস হ্যান্ডেল করবে হচ্ছে আমার ইউজার্স কন্ট্রোলার। ঠিক আছে, ও আচ্ছা এটা এখানে এখন এই যে ইউজার্স কন্ট্রোলার পাচ্ছে না, তার কারণ হচ্ছে আমরা নেম স্পেসটা বলি নাই। নেম স্পেস কি হবে অ্যাপ স্ল্যাশ কন্ট্রোলার্স, তাহলে এখন সেই নেম স্পেসের মধ্যে অ্যাভেলেবল হয়ে গেল। এখন আমরা আবার এটাকে পাবো। ঠিক আছে, সো এখন যদি আমি আবার এই যে স্ল্যাশ ইউজার্স ভিজিট করি আমি এই যে ইউজার্স পেজ পাচ্ছি। সো আমার অ্যাপ্লিকেশনটা এখন হচ্ছে একেবারে ডাইনামিক ভাবে এবং ইউজার ফ্রেন্ডলি এবং এসইও ফ্রেন্ডলি ওয়েতে রাউট হ্যান্ডেল করার জন্য রেডি হয়ে গেল। ঠিক আছে, ওকে, এখন আমার কাজ হচ্ছে এই যে কন্ট্রোলার গুলো আমি তৈরি করে ফেললাম, আমার প্রয়োজন অনুযায়ী আমি জাস্ট এখানে একটা একটা করে রাউট ডিফাইন করব, কন্ট্রোলার তৈরি করব এবং কন্ট্রোলারের মধ্যে আমরা আমাদের ইয়েগুলো লিখবো, লজিক গুলো লিখবো। ঠিক আছে, আজকে আমাদের নেক্সট আর একটু কাজ আমরা যেটা করব, কন্ট্রোলার থেকে এখন পর্যন্ত আমরা একেবারে ডিরেক্ট স্ট্যাটিক আউটপুট দেখাচ্ছি। এইখানে এখন আমাদের কি করতে হবে, রাইট, আমাদের ওই ভিউটা স্পেসিফিক ভাবে লোড করতে হবে। ঠিক আছে, এখন আসলে ওই ভিউটাকেও যাতে আমরা ইজিলি লোড করতে পারি ওইটার জন্য আমরা এখন আমাদের প্রজেক্টটাকে আরেকটু গুছাবো। আচ্ছা আপাতত আমরা যতটুকু কাজ করছি এতটুকু আমরা যদি কমিট করে ফেলি, যে আমরা ওই যে একবারেই হচ্ছে লিখে ফেলতে পারি এম দিয়ে, তাহলে আগে গিট অ্যাড হবে তারপর মেসেজটা বা কমিটটা অ্যাড হয়ে যাবে। এখানে আমরা কি কাজ করলাম, route configured for controllers, কন্ট্রোলার ব্যবহার করতে না আমাদের রাউট কনফিগার্ড হয়ে গেছে। ওকে, এখন আমার কাজ হচ্ছে ভিউগুলা নিয়ে আসা। এখন ইনিশিয়ালি একেবারে যদি আমি করতে চাই, আমি যদি হোম পেজটা দেখাইতে চাই তাহলে কি করা যেতে পারে,
জাস্ট এখানে ভিউটাকে আমি নিয়ে আসবো, রাইট? অ্যাকচুয়ালি একটু ট্রাই করে দেখি অ্যাকচুয়ালি কি করা যেতে পারে। রিকোয়ার ওয়ান্স দিয়ে আমি আমার ভিউ কই আছে, আমার ফাইল আছে হোম কন্ট্রোলার। আচ্ছা, factory dot absolute path ইউজ করব, স্ল্যাশ হচ্ছে আমার ভিউ হচ্ছে আচ্ছা, ডিরেক্টরিটা কি রিটার্ন করে এটা একটু আমি দেখে নেই। আচ্ছা, সে আমাকে এই যে পুরো কন্ট্রোলার্স পর্যন্ত অ্যাকচুয়ালি দিয়ে দিচ্ছে। সো আমার অ্যাকচুয়ালি তাহলে এটা হবে ডিরেক্টরি থেকে দুইটা ফোল্ডার বাইরে, রাইট? অথবা আমার ডিরেক্টরি যদি ব্যবহার না করতে চাই, ডিরেক্টলি আমার দুইটা ফোল্ডার বাইরে আছে হচ্ছে home.php। দেখি এটা কি রিটার্ন করে আমাকে। আচ্ছা, এটা তো আমি স্ট্রিং দিয়ে রাখছি। এখানে রিকোয়ার ওয়ান্সটা নিয়ে আসি। হোম কন্ট্রোলার। আচ্ছা, এটা তাইলে আমার লোকেশনটা ঠিক হয় নাই। আমরা অ্যাপ ফোল্ডারে কন্ট্রোলার ফোল্ডারে আছি। সো এখান থেকে একটা স্টেপ বাইরে মানে হচ্ছে কন্ট্রোলার থেকে আরেকটা স্টেপ বাইরে মানে হচ্ছে অ্যাপের বাইরে। কি আরেকটা হবে? না, এটাই ঠিক আছে। search file or directory। আচ্ছা, আমরা যেটা করতে পারি এটা ঠিক আছে, কিন্তু সে পাচ্ছে না। এক্সটেনশন সহ যাবে, কারণ আমরা তো এটা হচ্ছে যে নিজেরা ম্যানুয়ালি করতেছি। আচ্ছা, এটা নেম স্পেস বা কোনো কিছুর হয়তো ঝামেলা আছে যার কারণে পাচ্ছে না। দেখি তো, এগুলো অবশ্য HTML ট্যাগ। ফুল পাথ দিয়ে ট্রাই করি আমরা। এই যে এখন আসছে, ঠিক আছে। ওইটাই ফুল পাথ দিয়ে হচ্ছে নিয়ে আসতে হইলো। যাক, এই আমাদের হোম পেজ লোড হয়ে গেছে, ঠিক আছে। এখন প্রত্যেকবার আমার যদি হচ্ছে এই কন্ট্রোলারের মধ্যে এই ফুল পাথ দিয়ে লোড করা লাগে, ব্যাপারটা তো একটু হচ্ছে ঝামেলা, ঠিক না? আমরা একটা হেল্পার ফাংশন এখন তৈরি করে নিব। ওই ফাংশনের মধ্যে আমরা শুধু ফাইলের নামটা পাস করব। ফাইলের নামটা পাস করলে সে আমাদের হয়ে লোড করে দিবে, ঠিক আছে। তো আমরা যেটা করি, আমাদের এই অ্যাপ ফোল্ডারের মধ্যে নতুন আরেকটা ফোল্ডার তৈরি করি, যেটার নাম দিই আমরা হেল্পার্স, ঠিক আছে। এই হেল্পার্স এর মধ্যে আমরা আমাদের কিছু হেল্পার মেথড হচ্ছে তৈরি করব, ঠিক আছে। এটার মধ্যে আমরা helpers.php নামে একটা ফাইল তৈরি করি এবং এইখানে আমরা এখন ভিউ নামে একটা হচ্ছে ফাংশন তৈরি করব। যে ভিউ ফাংশনের কাজ হবে, ভিউ ফাংশনের মধ্যে আমরা শুধুমাত্র ফাইলের নামটা পাঠাবো, সে অ্যাকচুয়ালি ওইটাকে এইরকম একটা স্ট্রাকচারে তৈরি করে দিবে আমাকে।
সো আমরা যদি আসি if not function exist, আমরা ফার্স্টে চেক করব ভিউ নামে অলরেডি কোনো ফাংশন তৈরি করা আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা হচ্ছে ভিউ ফাংশনটা তৈরি করব। সো ফাংশন ভিউ, ঠিক আছে। এবং আরেকটা জিনিস আমরা করব, এই যে হেল্পার্স ফাইলটা আমরা তৈরি করলাম না, এটাকে আমরা আমাদের composer.json এর অটো লোডের মধ্যে দিয়ে দিব। কারণ অটো লোডে যদি না দেই তাহলে কিন্তু আবার এই ফাইলগুলোকে আমরা পাবো না। একটা ব্যাপার, PSR4 দিয়ে কিন্তু আমরা শুধুমাত্র ক্লাসগুলোকে অটো লোড করতে পারতেছি, কিন্তু helper.php যে ফাইলটা আমরা তৈরি করছি এটা কিন্তু ক্লাস না, এটাকে আমার অন্যভাবে লোড করতে হবে, ওইটা আমরা একটু পরে দেখতেছি। বাট আগে আমরা এটা মানে এইটার ফাংশনালিটিটা তৈরি করি, ঠিক আছে। এইখানে ধরেন সে ভিউ নামটা আমাকে জানাবে, বাই ডিফল্ট আমি একটা ধরেন ইন্ডেক্স ধরে নিব যদি কোনো কিছু পাস না করা হয়, অথবা আমি হয়তো ডেটা নিব কিন্তু ভিউটা যদি এমটি হয়, কোনো কারণে যদি এমটি ডাটা পাই আমি, তাহলে আমি হচ্ছে এখানে হয়তো রিটার্ন করে দিব যে নো ভিউ পাসড, ঠিক আছে। আর যদি এটা না হয় এমটি, যে ডাটা পাঠাইছে, তাহলে এখন আমার অ্যাকচুয়ালি কাজটা কি, এই এরকম ডলার ভিউ এরকম, রাইট। এইভাবে তাহলে তো ডাইনামিক ভাবে সে লোড করে দিবে। এখন আমরা আরেকটু সুন্দরভাবে হচ্ছে আমার এই জিনিসগুলোকে সাজায় নিব, সেটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের একেবারে রুটে এত ফাইল এলোমেলো ভাবে রাখাটা খারাপ দেখাচ্ছে, ঠিক আছে। আমরা আমাদের এখানে নতুন আরেকটা ডিরেক্টরি তৈরি করি ভিউস নামে, ঠিক আছে। কই গেল, আচ্ছা এটা অ্যাপের মধ্যে গেছে। আমরা এটাকে অ্যাপের মধ্যে রাখতে পারি, অ্যাপের বাইরেও রাখতে পারি, আমাদের ইচ্ছা আমরা একটু বাইরে রাখি। এবং এইটার মধ্যে আমরা এখন আমাদের ভিউ গুলাকে নিয়ে যাব। ফার্স্ট হচ্ছে পার্সিয়াল গুলাকে নিয়ে যাব, তারপর আমার কার্ড চেকআউট অন্য যে ভিউ ফাইল গুলো আছে এগুলাকে নিয়ে যাব। ওকে, প্রোডাক্টটা নেওয়া বাকি আছে, ঠিক আছে। আর আমরা কানেকশন ডট একটা পিএইচপি ফাইল তৈরি করছিলাম, এটা আপাতত আমরা রাখবো না, এটা ডিলিট করে দিই, ঠিক আছে। তাহলে এখন আমাদের কোডের স্ট্রাকচারটা অনেক সিম্পল হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা আসি ভিউ গুলা ফাইলগুলো এখন উলট পালট করে ফেলার ফলে এগুলোর কিন্তু অনেক কিছু এখন ব্রোকেন হয়ে গেছে, এগুলাকে আমাদের এখন একটু ফিক্স করতে হবে। ফার্স্ট হচ্ছে এখন যেহেতু এটা লোকেশন চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি আমার এটারও লোকেশন চেঞ্জ হয়ে গেছে, সো এটা আমাদের এখন একটু ফিক্স করতে হবে। ফিক্স করার জন্য আমরা একটু এই ভিউ, তো এখানে ভিউ মেথডটাকে, আচ্ছা ভিউ মেথডটাকে সরি ফাংশনটাকে তো আমরা এখন নিয়ে আসতে পারবো না, আমরা একটু আপাতত স্ট্যাটিক ডাটা দিয়ে কাজ করি। হ্যাঁ, আমরা এখানে হোম দিই, কোনো ডাটা পাস না করলে সে হোমটাকে লোড করবে। এটার তাইলে এখন আমার লোকেশন কি হইলো এটা একটু কল করে দেখে নিতে হবে। এখানে আমি ভিউ এটাকে হচ্ছে কল করে দেখি, ঠিক আছে। এরর আসবে, এরর ডিবাগ করলে আমরা ফিক্স করতে পারবো। আচ্ছা, কল টু আনডিফাইন্ড ফাংশন ভিউ, ভিউটা অ্যাভেলেবল হয় নাই, ঠিক আছে। ফার্স্ট কাজ হচ্ছে আমার composer.json ব্যবহার করে ওটাকে অটোলোড করে নিয়ে আসা। ওইটার জন্য আমরা যেটা করতে পারি, এটা তো আর PSR4 স্ট্যান্ডার্ড ফলো করতেছে না, কারণ এটা একটা ফাইল, একটা ফাইল, এবং এটাতে আমরা কোনো নেম স্পেস রাখি না। এটার জন্য আমরা করতে হবে হচ্ছে ক্লাসমেট নামে একটা ইয়ে আছে, এটাতে আমরা জাস্ট হচ্ছে ওইটার লোকেশনটা বলে দিব। আমার লোকেশন হচ্ছে কি /helpers,
ঠিক আছে। আচ্ছা, এখানে ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। এটা এভাবে বলে দিলে সে হবে কি, এখন এই ফোল্ডারের মধ্যে যত পাবে সবগুলো ফাইলকেই সে অটো লোড করে নিয়ে আসবে আমি ব্যবহার করার সময়। আর এটা করার পর আমাকে জাস্ট এখন কম্পোজার আপডেটটা রান করতে হবে। দেখি হয়ে গেল। এখন দেখি সে এটাকে পায় কিনা। হ্যাঁ, কম্পোজার আপডেটটা দিতে হবে। এখন আমরা দেখি তো রিভিউ, এই যে এখন দেখেন আমি কল করতে গেলেই সে আমাকে সাজেস্ট করে দিচ্ছে। তার মানে সেটা অটো লোড করতে পারছে। এবং আমি আমার ইয়েতে আসলে এখানে সে হচ্ছে আনডিফাইন্ড ফাংশন বলতেছে ভিউ। এখন তো পাওয়ার কথা, পাচ্ছে না কেন? আচ্ছা, অ্যাপ কন্ট্রোলার্স ভিউর মধ্যে সে খুঁজতেছে। পাওয়ার কথা কম্পোজার অ্যাডজাসেন্সি ক্লাস মেক করে এটাকে লোড হইলাম। লোড ঠিক আছে, অ্যাপও ঠিক আছে, ভিউটা তাহলে পাচ্ছে না কেন? যেটা হচ্ছে নেমস্পেসের কারণে সে শুধুমাত্র এই নেমস্পেসের মধ্যেই ফাংশনটাকে খুঁজতেছে, কিন্তু আমাদের এইটা ফাংশনটা আছে গ্লোবাল স্কোপে। এটাকে গ্লোবাল স্কোপে যে আমি কল করতেছি, আচ্ছা এটা একটু পরে দেখতেছি। আগে আমরা নতুন যে ফাইলটা করলাম ডিরেক্টরি স্ট্রাকচার যে চেঞ্জ হলো, আগে এটাতে ফিক্স করি। এটা তাহলে অ্যাপ কন্ট্রোলার্স পর্যন্ত আসতেছিল, হেল্পার কল করলে হেল্পার আর কন্ট্রোলার অ্যাকচুয়ালি সেম লেভেলেই আছে। সো আমাদের এখানে এটা যাবে দুইটা স্ট্রাকচার বাইরে যে ভিউজ ফোল্ডারের মধ্যে। আচ্ছা ট্রাই করে দেখি home.php, এভাবে হইলে পাওয়ার কথা। এখানে জাস্ট হবে হচ্ছে রিকোয়ার ওয়ান্স, ফাইলটাকে লোড করে নিব। ঠিক আছে, তাহলে এই যে লোড হয়ে গেল নতুন নিয়ম অনুযায়ী, এবং ফাইলগুলো অটো পেয়ে গেছে। হেডার ফুটার গুলো ওইখানে আমার আর কোনো লিংক চেঞ্জ করা লাগে নাই, বাট তাহলে এটাই আমার এখন চলে আসবে এটার মধ্যে। ওকে, আর এই অংশটুকু শুধু ডাইনামিক হবে। এটা তো হবে এরকম। ওকে, ঠিক আছে, আমাদের হেল্পার তৈরি হলো, বাট হেল্পারটাকে আমরা এখনো ইউজ চলে গেছে। আচ্ছা, এখন আমাদের চেষ্টা করতে হবে এটা কেন আসতেছে না, এটা একটু আইডেন্টিফাই করার এবং ডিবাগ করার। জাস্ট হোম কল করলেই এইভাবে কাজ করার কথা, কিন্তু এসে বলতেছে আনডিফাইন্ড ফাংশন কন্ট্রোলার নেমস্পেসের মধ্যে। আচ্ছা,
আর আমরা যেটা করতে পারি এটাকে অ্যাকচুয়ালি স্ল্যাশ কন্ট্রোলার্স নেমস্পেসের মধ্যে যদি নিয়ে আসি তাহলে কি হয় দেখি। তাও হচ্ছে না। Call to undefined function controllers slash view app controllers namespace এর মধ্যে লিখলাম আসলাম। ওকে, আচ্ছা এটা যেহেতু এভাবে হচ্ছে না, আমরা আরেকটু সুন্দরভাবে এটার সলিউশন করতে পারি। এটা হচ্ছে আমরা এখানে নতুন আরেকটা ফাইল তৈরি করি যেটার নাম দিব আমরা কন্ট্রোলার। ঠিক আছে, এটা আমাদের বেস কন্ট্রোলার হবে ক্লাস কন্ট্রোলার। এটার নেম স্পেস হচ্ছে app slash controllers। এইটার মধ্যে আমরা হচ্ছে একটা পাবলিক ফাংশন তৈরি করে ফেলতে পারি ভিউ নামে। ঠিক আছে, যে হচ্ছে বাই ডিফল্ট হয়তো ইন্ডেক্স খুঁজবে এবং ইন্ডেক্স না পাইলে সে এটাকে লোড করে দিবে। ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে এটাকে কল করতে পারবো হচ্ছে এক্সটেন্স কন্ট্রোলার, আর এটা হয়ে যাবে তাহলে কি $this_view। ঠিক আছে, এটা কি বলতেছে আচ্ছা, এটা রিটার্ন করার কিছু নাই, জাস্ট দিস ভিউ ডিলিট হয়ে যাচ্ছে। দেখি, এই যে লোড হয়ে গেছে। ঠিক আছে, আমরা এইভাবেও ব্যবহার করতে পারি। ঠিক আছে, হেল্পারটা নিয়ে আমার একটু স্টাডি করা লাগবে, এটা কেন পাচ্ছে না। আপাতত হেল্পার অংশটুকু আমরা বাদ রাখি। ফার্স্ট এটা কম্পোজার থেকেও যেহেতু এটা ইউজ হচ্ছে না, এই অংশটুকু আমরা বাদ রাখলাম। ঠিক আছে, ওকে, তাহলে আমার আর এখন হচ্ছে ভিউ লোড করার জন্য পুরোটা বারবার লিখতে হবে না। যে কন্ট্রোলার আমি ব্যবহার করি কিনা কেন, সে জাস্ট ওই মাদার যে কন্ট্রোলারটা আছে এটাকে এক্সটেন্ড করবে এবং প্রয়োজন অনুযায়ী জাস্ট আমরা দিস ভিউ কল করে যে ভিউটা দেখাইতে চাই ওইটা লোড করে দিলেই হয়ে যাচ্ছে। সো ধরেন আপাতত আমরা লগ ইন দেখাইতে চাই, কেউ যদি স্ল্যাশ ইউজার্সে যায় তাহলে এই যে লগ ইন দেখাচ্ছে। ঠিক আছে, আমরা আরেকটা কন্ট্রোলার এখন তৈরি করি, এটার নাম দিব হচ্ছে ড্যাশবোর্ড কন্ট্রোলার। ঠিক আছে, PHP। সো এটা তাইলে কি হবে, নেমস্পেস অ্যাপ কন্ট্রোলার্স ক্লাস ড্যাশবোর্ড কন্ট্রোলার, এবং কেউ ড্যাশবোর্ড কন্ট্রোলারে আসলে গেট ইন্ডেক্সে সে লোড করবে কি আমরা এক্সটেন্ড করতে হবে প্রত্যেকটা কন্ট্রোলার। এখন জাস্ট আমার শুরুতে এই কন্ট্রোলারটাকে এক্সটেন্ড করবে, আর এটার নাম ড্যাশবোর্ডের জন্য আমার ফাইল আছে হচ্ছে ড্যাশবোর্ড, ইনহেরিটেন্স ব্যবহার হয়েছে এখানে, রাইট। সো আমরা যদি ড্যাশবোর্ডে যাই, রাউট ড্যাশবোর্ড ডাজন্ট এক্সিস্ট। ড্যাশবোর্ডের জন্য আমরা
রাউটটা ডিফাইন করি নাই। সো আমাদের index.php তে রাউটটা ডিফাইন করে দিব। এটার নাম কি? ড্যাশবোর্ড, আর এটা হবে ড্যাশবোর্ড কন্ট্রোলার। হ্যাঁ, ইন্ডেক্স। আমরা আরেকটা ইজিলি করতে পারি, আরো ইজিলি ম্যানেজ করার জন্য, যে আমরা ধরেন ইন্ডেক্সে চাই না, আমরা এখানে ধরেন আমার অ্যাপ্লিকেশনের মধ্যে রাউট নামে আলাদা একটা ফাইল তৈরি করে নিতে পারি, তবে আরো ইজিলি ম্যানেজ করা যাবে। সো আমরা routes.php নামে একটা ফাইল তৈরি করে নিলাম। এটার মধ্যে আমরা হচ্ছে রাউট গুলা লিখবো। তাহলে আরো বেশি হচ্ছে আমার জন্য সুন্দর দেখা গেল। আর এখানে আমি জাস্ট ওটাকে হচ্ছে রিপেয়ার করে দিব, রাইট? এখানে কি routes.php, ঠিক আছে। এটা আগে আমরা পাথ ঠিক রাখার জন্য এভাবে দিয়ে দিতে পারি। সো এখন কি হলো, তাহলে যেমন ড্যাশবোর্ড চলে আসলো। ঠিক আছে, আমরা কিন্তু মোটামুটি বলা চলে নিজেরা হচ্ছে যে ছোটখাটো একটা নিজেদের মতো করে ফ্রেমওয়ার্কের মতো স্ট্রাকচার তৈরি করে ফেলতেছি। তো ফার্স্ট তাহলে আমাদের রাউট এখন আর কোনো ঝামেলা রইল না, রাউট নিয়েও এবং ভিউ লোড করা নিয়েও। জি, আচ্ছা, নেম স্পেস যেটা হবে ফার্স্টে, যদি আমরা এই যে composer.json ফাইলটা ওপেন করি, এখানে আমি কি বলে দিছি যে আমার প্রজেক্টের অ্যাপ ফোল্ডারটা নেম স্পেস হচ্ছে অ্যাপ। সো এখন আপনি তাহলে প্রত্যেকবার নেম স্পেস ডিফাইন করার সময় ধরবেন যে আমি যে ফাইলগুলো তৈরি করব, ক্লাসগুলো, এই ক্লাসগুলোর লোকেশন ওই অ্যাপ থেকে কোন পর্যন্ত যাচ্ছে। সো আমার এখন হচ্ছে এই ড্যাশবোর্ড কন্ট্রোলারটা যদি ওপেন করি, এইটা আছে কোথায়? অ্যাপ/কন্ট্রোলার্স এর মধ্যে, ঠিক আছে না? এখন অ্যাপ নেম স্পেস, অ্যাপ ফোল্ডারটা আমার কোন নেম স্পেস দিচ্ছে? অ্যাপ। তাইলে অ্যাপ স্ল্যাশ এই যে আমার ফোল্ডারের নাম কন্ট্রোলার্স, যে ফোল্ডারের মধ্যে আছে ওই পর্যন্ত হচ্ছে নেম স্পেসটা হবে। এখন এবারে ব্যাপার হচ্ছে যে আমরা এখানে যে নেম স্পেসের নামটা দিচ্ছি না, এই নেম স্পেসটাই আমাকে এখানে ব্যবহার করতে হবে। আমি যদি ধরেন এটার নাম দিতাম অন্য কিছু, ধরেন এলএলসি, তাইলে কিন্তু আমার এই অ্যাপ ফোল্ডার পর্যন্ত পাওয়ার জন্য এখানে অ্যাপের জায়গায় এলএলসি ব্যবহার করতে হবে, ঠিক আছে। বাট তারপর হচ্ছে আপনি এখন এই যে কন্ট্রোলার্স করছেন, যদি আমি ভিতরে আরো কয়েক স্টেপ হচ্ছে যে আপনার ফোল্ডার তৈরি করি, ওই অনুযায়ী হবে। যেমন আমরা আরেকটা ফোল্ডারও তৈরি করে নিই, কারণ আমাদের পুরো অ্যাপ্লিকেশনটা আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। দুইটাতেই আমার ইউজার নিয়ে কাজ করা লাগবে, বিভিন্ন ফাংশন নিয়ে কাজ করা লাগবে। আরো ইজিলি মেইনটেনেবল করার জন্য আমি এখানে একটা নতুন ডিরেক্টরি তৈরি করব, দুইটা অ্যাকচুয়ালি, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড নামে আর একটা হচ্ছে ব্যাকএন্ড নামে। এখন আপাতত ড্যাশবোর্ড যাচ্ছে আমার ব্যাকএন্ডের আওতায় পড়তেছে, তাকে আমি ওইটার মধ্যে দিয়ে দিলাম, আর আমার হোম এবং ইউজারটা ফ্রন্ট এন্ডে পড়তেছে, এটা আমি ফ্রন্ট এন্ডে দিয়ে দিলাম। এখন আমার ব্যাকএন্ডেও কিন্তু ইউজার নিয়ে কাজ করা লাগবে, সো তখন আমি কিন্তু ব্যাকএন্ডের মধ্যে আবার নতুন আরেকটা ইউজার কন্ট্রোলার তৈরি করে নিতে পারি। সো দুইটা আলাদা আলাদা নেম স্পেসে রাখলে আমার আর সমস্যা হবে না। বাট এই যে আমি ফোল্ডারের স্ট্রাকচারটা চেঞ্জ করে ফেললাম, ওই অনুযায়ী এখন আমার এদেরকে আবার ঠিক করে দিতে হবে। ফার্স্ট হচ্ছে, আচ্ছা এখানে তো আমরা অ্যাপ ব্যবহার করতেছিলাম, অ্যাপই রাখি, এটা গেল। এখন আসুক আমার এই কন্ট্রোলার গুলা, তাহলে এখন কোথায় কোথায় চলে গেল? ব্যাকএন্ডে আছে ড্যাশবোর্ড কন্ট্রোলার, সো এটা হয়ে যাচ্ছে এখন app/controller/backend। আর এই যে এই কন্ট্রোলারটাকে কিন্তু সে এখন আর পাচ্ছে না, এইটার জন্য এই কন্ট্রোলারটা আবার আছে কোথায়? এই কন্ট্রোলার্স এর মধ্যে কন্ট্রোলারে, তাই এটাকে ওই ইউজ ব্যবহার করে নিয়ে আসতে হচ্ছে, কারণ এখন ড্যাশবোর্ড কন্ট্রোলার একটা নেম স্পেসে আছে, কন্ট্রোলার কিন্তু আরেকটা নেম স্পেসে আছে, এই জন্য স্পেসিফিক ভাবে এটার নেম স্পেসটা বলে দিতে হইলো এখন। আর হোম কন্ট্রোলার এখন সেম, হোম কন্ট্রোলার আমার চলে আসছে এখন ফ্রন্ট এন্ডে, এবং এটাকে আমার হচ্ছে নিয়ে আসতে হচ্ছে। ইউজারও একইভাবে সেম, এই ইউজারটা হচ্ছে ফ্রন্ট এন্ডের আর কন্ট্রোলারটা কন্ট্রোলার নেম স্পেসের। জি,
আমরা ওই ফ্যাক্টর ভিতরে তার পাথটা মানে অলরেডি পাথটাই দেখা যাচ্ছে ট্রু হ্যাঁ নেমস্পেস পাথটাই দেখাচ্ছে ফোল্ডারের মধ্যে কেন দেখাচ্ছে না অলরেডি কাজটা করে এই ফোল্ডারের মধ্যে দেখাচ্ছে কারণ আমি যখন এই যে ইনডেক্স থেকে এগুলা ডিফাইন করে এই যে এখানে কল করতেছি কল করলে তাকে তো এই ফাইলটা ইনক্লুড করতে হবে এখন নেম স্পেসটা আমাকে সাহায্য করতেছে এই ফাইলটার লোকেশনটা বের করতে নইলে তো আমি এটা কল করতেছি এই ফাইলটা যে ইনক্লুড করতে হবে লোড করা ছাড়া তো আমি হচ্ছে এটাকে মানে এটার যদি আমি পাথই না জানি যে এই ড্যাশবোর্ড কন্ট্রোলার ক্লাসটা কোথায় আছে তাহলে আমি এটাকে ইনক্লুড করব কিভাবে সো ওই নেম স্পেসটা আমরা ওই PSR4 স্ট্যান্ডার্ডের কারণে এমন ভাবে দিয়ে দিই যাতে ওই নেম স্পেসটাই পাথে কনভার্ট হয়ে যেতে পারে এবং আমরা ওই পুরো ক্লাসটাকে অ্যাভেলেবল পেয়ে যাই ঠিক আছে সো আমরা যদি এখন দেখি প্রত্যেকটা ইউজার্সও ঠিকমতো কাজ করতেছে ড্যাশবোর্ডও ঠিকমতো কাজ করতেছে ঠিক আছে আমাদের তাহলে মোটামুটি বলা চলে এখন পর্যন্ত রাউট এবং ভিউটা তাইলে কনফিগার করা হয়ে গেল ঠিক না এক কথায় রাউটস কন্ট্রোলার্স এন্ড ভিউ হ্যাঁ কনফিগার্ড এবং আমাদের কোড কিন্তু ম্যানেজ করা অনেক সহজ হয়ে গেছে ঠিক আছে কারণ এখন আপনি চাইলে হচ্ছে কাজ ভাগ করে নিয়ে এক একজন আলাদা আলাদা কন্ট্রোলারের কোড লিখলে কিন্তু হচ্ছে কনফ্লিক্ট হওয়ার চান্সও কমে গেল ঠিক আছে এটা তো গেল আমাদের অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার করার ফার্স্ট স্টেপ এখন আমরা যদি চিন্তা করি আর কি কি জিনিস দরকার আমার এই অ্যাপ্লিকেশনে কাজ করার জন্য মেজর একটা জিনিস এখন আমাদের বাদ রয়ে গেছে সেটা হচ্ছে ডেটাবেজ ঠিক আছে ডেটাবেজ এখন ডেটাবেজের ক্ষেত্রে আমরা যখন এই পুরো কোর্সটা করলাম আমরা দেখছি যে আমরা চাইলে ওই যে পিডিও ব্যবহার করে নিজেরা ম্যানুয়ালি কোড লিখে লিখে করতে পারি এখন আমরা বেস শিখে ফেলছি যে কিভাবে কাজ করে কিভাবে কোড লিখতে হয় বাট আমি যখন নিজে একটা অর্গানাইজড ওয়েল অর্গানাইজড একটা পুরো অ্যাপ্লিকেশন তৈরি করতে যাব তখন কিন্তু আমি হচ্ছে নিজে নিজে সব কোড লিখতে যাব না এর পেছনে কয়েকটা রিজন আছে ফার্স্ট হচ্ছে আমি যদি এখন নিজে নিজে ওই পিডিও ব্যবহার করে প্রত্যেকটা কোয়েরি ম্যানেজ করতে যাই আমার অনেক বেশি কোড লিখতে হবে টাইম বেশি লাগবে সেকেন্ড হচ্ছে আমি একা যে কোড লিখবো ওইখানে হচ্ছে বাগ থাকতে পারে সিকিউরিটি ইস্যুস থাকতে পারে হ্যাঁ সময় সাপেক্ষ ব্যাপার সো আমরা যেমন এই যে রাউট ম্যানেজ করার জন্য তো এই লজিক গুলো নিজেরা চিন্তা করে করে লিখে নিতে পারতাম বাট ফাস্ট করার জন্য এবং অলরেডি কমিউনিটির মানুষজন ব্যবহার করতেছে এরকম একটা যেমন আমরা রিসোর্স চুজ করে নিছি ওইরকম ভাবে ডেটাবেজ নিয়ে কাজ করার জন্য আমরা একটা হচ্ছে ওপেন সোর্স PHP কোন একটা প্যাকেজ চুজ করে নিব এবং ওইটাকে আমরা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে ইন্টিগ্রেট করে ওইটা ব্যবহার করে পুরোপুরি ডেটাবেজ বা মডেল রিলেটেড যত অপারেশনস আছে সব আমরা ওইটা দিয়ে ব্যবহার করব ঠিক আছে তো আজকের ক্লাসে আমরা ওই ইন্টিগ্রেশনটা দেখে ফেলতে পারি ইন্টিগ্রেশন দেখতে খুব বেশি হচ্ছে সময় লাগবে না তো আমরা একটা প্যাকেজ চুজ করি কিভাবে সেটা যদি ফলো করি যে packages.org হচ্ছে আপনার ওয়ার্ডে যত PHP প্যাকেজ আছে এই যে কম্পোজার দিয়ে যে আমরা ম্যানেজ করি সব অ্যাকচুয়ালি প্যাকেজে থাকে তো আমরা একটা ওআরএম ব্যবহার করব ঠিক আছে ওআরএম ব্যবহার করব কি কারণে যে আমরা বলছি যে মডেল স্ট্রাকচারটা ব্যবহার করতে চাই এখন ওআরএম বলতে কি বোঝায় আমি বলি ওআরএম এর ফুল মিনিং হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপার এখন আমরা চিন্তা করি যে এতক্ষণ পর্যন্ত বা আগে যে আমরা কাজ করছি আমরা যে ডেটাবেজ নিয়ে কাজ করছি আমাদের কমিউনিকেশন গুলো হয়েছে কি অনুযায়ী টেবিল অনুযায়ী না যে ইউজার্স নিয়ে কাজ করতে চাই ইউজার্স টেবিলের সাথে আমি কমিউনিকেশন করছি পোস্ট টেবিলের সাথে কমিউনিকেশন করছি তো অবজেক্ট রিলেশনাল ম্যাপার করে কি তখন আর আমার এই ধারণাটা টেবিলের মধ্যে থাকবে না তখন হয়ে যাবে প্রত্যেকটা জিনিস আলাদা অবজেক্ট হয়ে যাবে আমি অবজেক্ট ধরে কাজ করব কিন্তু অবজেক্ট ইন্টারনালি বুঝে নিবে যে তাকে কোন অবজেক্টের জন্য কোন টেবিলের সাথে কাজ করতে হবে যেমন আমরা পিডিও ব্যবহার করে যখন নিজেরা ম্যানুয়ালি কুইরি লিখি আমার সবসময় কি টেবিল কলাম এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে হয়েছে এখন আমরা তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুঝি অবজেক্টও বুঝি প্রপার্টিও বুঝি ওই ধারণাটা থেকে আপনি জাস্ট চিন্তা করেন যে আমি এখন টেবিলের জায়গায় টেবিলটাকে বলবো অবজেক্ট যেমন আমরা ইউজার নিয়ে কমিউনিকেশন করতে চাই ইউজার টেবিলের সাথে বা ইউজার আমার এই সিস্টেমের একটা রিসোর্স আমরা ইউজারের সাথে কমিউনিকেশন করবো এখন আর আমাদের মধ্যে টেবিলের কোনো ধারণা নেই ইউজারকে আমরা একটা অবজেক্ট ধরবো এবং ইউজারের যে ডাটাগুলো হতে পারে যেটাকে আমরা টেবিলের ক্ষেত্রে কলাম বলতেছি ওইটাকে আমরা ধরবো প্রপার্টি
তাহলে এখন থেকে আমরা কোড লিখবো কিভাবে, আমি ইউজার একটা অবজেক্ট তৈরি করব, ইউজার অবজেক্টের মধ্যে আমি যদি ইউজারের নাম নিয়ে আসতে চাই তাহলে আমি ইউজার অবজেক্টের নেম প্রপার্টিটাকে কল করব। এখন এইটা কল করলে সে অটোমেটিক্যালি বুঝে নিবে যে হ্যাঁ আমি ইউজার্স টেবিল থেকে নেম কলামটা নিয়ে আসতে চাচ্ছি। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা অপারেশন এখন আমরা অবজেক্ট ধরে করব। তো এটার জন্য এটাকে ওই যে অবজেক্ট রিলেশনাল ম্যাপার বলে। তো ওপেন সোর্স অনেকগুলো পপুলার হচ্ছে ওআরএম আছে, এর মধ্যে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা নিয়ে করতে পারি। তো চাইলে এটা করা যায় যে লারাভেল ফ্রেমওয়ার্কের নাম তো আপনারা শুনছেন, এটা খুবই পপুলার একটা ফ্রেমওয়ার্ক। তো লারাভেল যে প্যাকেজটা ব্যবহার করে এই ওআরএম হিসেবে, আমরা চাইলে ওই প্যাকেজটা ব্যবহার করেও কাজ করতে পারি। তাহলে যেটা সুবিধা হবে, লারাভেল পরবর্তীতে আপনারা কাজ করতে চাইলে তার কিছুটা ধারণা পেয়ে যাবেন। বাট ওইটা বাদেও আরো অনেক ছোট ছোট অনেক হচ্ছে আপনার ওআরএম আছে। লারাভেলের যে ওআরএম সেটার নাম হচ্ছে এলোকুয়েন্ট ওআরএম, আমরা ওইটা ব্যবহার করতে পারি। এই যে এখানে আচ্ছা, এটা তো হচ্ছে আমরা এটাই ব্যবহার করবো, এই যে ইলুমিনেট ডেটাবেস, এটা ব্যবহার করে হচ্ছে আচ্ছা প্যাকেজ একটা। হ্যাঁ, এখানে যদি যে লিস্টে যায় অনেকগুলো প্যাকেজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। প্যাকেজ সিলেক্ট করার ব্যাপারে কয়েকটা জিনিস দেখবেন। ফার্স্ট হচ্ছে স্টার্টার, তারপর ইনস্টলেশন, আর থার্ড হচ্ছে আপনার ওই প্যাকেজের ডিটেলসে যে, যেমন ধরেন আমি যদি ধরেন এখানে হ্যাঁ ধরেন এই যে ডক্ট্রাইন ওআরএম আছে, ইলুমিনেট ডেটাবেস আছে, দুইটারই গিটহাবে যাবেন। এটারও গিটহাবে গেলাম, এটারও গিটহাবে গেলাম। এইখান থেকে আপনারা ট্রাই করবেন হচ্ছে যে এই যে স্টার্টার দেখার। আর আরেকটা জিনিস হচ্ছে যে কন্ট্রিবিউটর, কন্ট্রিবিউটর দেখবেন, কমিট দেখবেন। কমিটে দেখে বোঝার চেষ্টা করবেন যে এটা রেগুলারলি হচ্ছে যে মানুষজন আপডেট করতেছে কিনা। যেমন এটা যদি আমি দেখি 2 দিন আগে একটা আপডেট আসছে, 22 ঘন্টা আগে একটা আসছে, তার মানে এটা কন্টিনিউয়াসলি ডেভেলপ হচ্ছে, সো এটা ব্যবহার করা যায়। এটার ক্ষেত্রে যদি আমি দেখি এখানে 575টা কন্ট্রিবিউটর আছে, এখানে দেখলাম 641, এবং এটারও যদি কমিটে আসি তো এটাও দেখবেন যে 2 দিন বা 10 দিন আগে হয়েছে বা 17 দিন, এটাও তার মানে কন্টিনিউয়াসলি আপডেট হচ্ছে। সো এরকম 2-3টা দেখে ওগুলো শর্ট লিস্টেড করে তারপর আপনি ওটার ডকুমেন্টেশন পড়ে দেখতে পারেন যে কোনটা আপনার জন্য কমফোর্টেবল মনে হচ্ছে বা আপনার নিডটাকে ফুলফিল করতেছে, ওইটার উপর নির্ভর করে তারপর আপনি হচ্ছে ডিসিশন নিতে পারেন। বাট মেজর যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ ডেভেলপমেন্ট চলতেছে কিনা, ওইটার রেগুলার আপডেট হচ্ছে কিনা। কারণ আপনি ব্যবহার করলেন তারপর কেউ হচ্ছে ওইটার ইয়ে করলো না, আপডেট হচ্ছে না, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। ওকে, সো এই যে এখানে এটার ডিটেলস হচ্ছে দেয়া আছে। আমরা এটা ডকুমেন্টেশন ফলো করে এটা একটু হচ্ছে ইয়ে করার চেষ্টা করি, ইন্টিগ্রেট করার চেষ্টা করি। আজকে আমরা এটা পর্যন্তই রাখবো। সো আমরা যদি প্যাকেজ লিস্টে যাই তাহলে এটার এই যে ইলুমিনেট ডেটাবেস, এটা কিভাবে হচ্ছে ইনস্টল করতে হবে নিয়ে আসি। এটা ইনস্টল হইতে থাকুক, তারপর আমরা এটার ডকুমেন্টেশনটা একটু ফলো করি। কি করতে হবে আমাদেরকে, অনেক কিছুই সাপোর্ট করে এটা। এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে। তো আমরা আবার আমাদের index.php ফাইলে চলে আসি, কারণ যেই জিনিসগুলো আমার পুরো অ্যাপ্লিকেশন জুড়ে রাখবে সবগুলোর স্টার্টিং পয়েন্ট আমরা ডিক্লেয়ার করতেছি কোথায়, এই আমাদের index.php তে। ঠিক আছে, সো আমাদের রাউট নিয়ে যে কাজ করা হচ্ছে, যদি আমরা লজিক্যালি চিন্তা করি, আমার রাউট রেডি হওয়ার আগেই তো আমার ডাটাবেজের জিনিসগুলো রেডি লাগবে, ঠিক না? কারণ তাইলে তো আমি হচ্ছে সব কুয়েরি টুরি করে ডাটা দেখাইতে পারবো। সো আমার রাউটের কনফিগারেশন যেখান থেকে শুরু হয়েছে তার উপরে আমি এখন হচ্ছে এই ডাটাবেজের কানেকশনের জন্য আমার যা যা দরকার সেই জিনিসগুলো আমি এখন হচ্ছে কনফিগার করব। ঠিক আছে, আচ্ছা এই যে ইনস্টল হয়ে গেছে। আর এই যে আমরা ইলুমিনেট ডেটাবেস প্যাকেজটা ব্যবহার করতেছি, এটা অ্যাকচুয়ালি আমাকে কিন্তু অনেক
কিছু দিয়ে দিচ্ছে। কি কি জিনিস ব্যবহার করতে দিচ্ছে একটু আমরা দেখি, যে সে একটা এক্সপ্রেসিভ কুইরি বিল্ডার দিচ্ছে, অ্যাক্টিভ রেকর্ড স্টাইল ওআরএম দিচ্ছে, স্কিমা বিল্ডার দিচ্ছে। তো তিনটা জিনিস কি এক্সাম্পল দিয়ে বলেছে। কুইরি বিল্ডার মানে হচ্ছে ওআরএম না, ঠিক আছে, আমরা ওই যে যেরকম হচ্ছে যে নরমাল এসকিউএল কুইরি লিখি ওই রকম ভাবে আমি ওই যে টেবিল হোয়ার ওইভাবে যদি চাই যে র কুইরি লিখবো, র কুইরি আমি ব্যবহার করতে পারি। এই যে যেমন এখানে যে এক্সাম্পল দিয়ে দিছে। সেকেন্ড হচ্ছে স্কিমা বিল্ডার পাচ্ছি। স্কিমা বিল্ডার মানে হচ্ছে ওই যে আমরা নরমালি ডেটাবেস তৈরি করি কি দিয়ে, ওই পিএইচপি মাই অ্যাডমিন দিয়ে বা হচ্ছে কমান্ড লাইনে যদি এসকিউএল কোড লিখি ওইটা। বাট আমরা যদি চাই যে পিএইচপি কোড দিয়ে আমি হচ্ছে যে স্কিমা তৈরি করব, ওইটাও পসিবল। এই যে সে একটা টেবিলের স্কিমা ডিফাইন করে দেওয়ার হচ্ছে দিয়ে দিছে। আর থার্ড হচ্ছে এই যে ওআরএম, যে আমি যে প্রত্যেকটা এই যে ক্লাস ইউজার করতেছি, তাহলে আমরা যখন এই ক্লাস ইউজার থেকে ইউজার অবজেক্ট তৈরি করব ওইটার মধ্যে বিভিন্ন মেথড কল করলে আমার অপারেশনস হয়ে যাবে। তখন আমি ওই যে অবজেক্ট এবং প্রপার্টি এই ধারণাটা নিয়ে কাজ করো, তখন আর আমার এরকম ডিরেক্ট কুয়েরি অর হচ্ছে টেবিল নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে না। আমরা অ্যাকচুয়ালি ওআরএম ফিচারটাই ব্যবহার করব, ঠিক আছে, কারণ এটা হচ্ছে ইজি এবং আমাদের কোড অনেক কম লেখা লাগবে এই জায়গাটাতে। সো আমরা এখন ওদের স্টেপ বাই স্টেপ ডকুমেন্টেশন ফলো করে দেখি এটা একটু ইন্টিগ্রেট করার চেষ্টা করি। সো ফার্স্ট হচ্ছে আমাকে কি বলছে ওরা, ওদের এই ম্যানেজার এই ক্লাসটা নিয়ে আসতে হবে, এই ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে এবং এটাতে একটা কানেকশন আমার তৈরি করতে হবে, ঠিক আছে। সো আমি ফার্স্টে আমার তাহলে ইউজ করতে হচ্ছে ওদের ম্যানেজারটা। সো আমি এখানে এই নেম স্পেসের জায়গাটায় ইউজ ম্যানেজার নিয়ে আসলে এই যে ক্যাপসুল ম্যানেজার চলে আসছে। হ্যাঁ, এটা আনতে হচ্ছে এবং এটা থেকে আমার নিয়ে একটা ইনস্ট্যান্স তৈরি করতে হচ্ছে, যেটা হচ্ছে কি নিউ ম্যানেজার ইনস্ট্যান্স, ঠিক আছে। এবং এটার মধ্যে এই কানেকশন মেথডটাকে কল করে এই ডাটাগুলো পাস করতে হচ্ছে। সো এটা হচ্ছে ডলার ক্যাপসুল। এখানে একটা ব্যাপার যে এই যে ভ্যারিয়েবলের নামগুলো দিচ্ছি এগুলো কিন্তু আমাদের ইচ্ছা মতো, ঠিক আছে, আমরা যা ইচ্ছা তাই দিতে পারি। ওরা ক্যাপসুল দিচ্ছে, আমরা টেবলেটও দিতে পারি, ঠিক আছে, এটা সমস্যা নাই। বাট ওরা এক্সাম্পল হিসেবে দিয়ে দিছে, আমরা এটাই ব্যবহার করি। সো এখানে তাহলে আমাদের ডেটাবেজের কানেকশন গুলো যাচ্ছে। এই জায়গায় আরেকটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমরা এই ইন্ডেক্স ফাইলে হচ্ছে যে এটা দিয়ে দিচ্ছি, নরমালি হয়তো আমরা এটা এইভাবে রাখবো না, আমরা হয়তো আলাদা একটা ফাইলে রাখবো, ওইটাকে পরে এখানে লোড করে নিয়ে আসবো, ঠিক আছে। ওইটা আমরা অন্য আরেকদিন দেখে নিব, আজকে আমরা জাস্ট এটা কাজ করি। আমাদের ডেটাবেস অলরেডি আমরা তৈরি করছিলাম LLC04_ ecommerce নাম দিয়ে, ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড ফাঁকা, আর বাকি জিনিস আমাদের কিছু লাগতেছে না, ঠিক আছে, এতটুকু দিলাম। নেক্সট আমাদের কি করতে হচ্ছে, এই যে আরো কয়েকটা জিনিস আমাদের কনফিগার করার সুযোগ আছে। হ্যাঁ, এগুলো অপশনাল, তো এই জিনিসগুলো কোনটা কি কাজে লাগে এখন আমি বলে দিচ্ছি, বাট পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী লাগলে আমরা হচ্ছে ব্যবহার করব। তো ফার্স্ট যে জিনিসটা ওরা দিচ্ছে এই যে ইভেন্ট ডিসপ্যাচার। ইভেন্ট ডিসপ্যাচার কি, আমরা যখন এই যে আমাদের অ্যাপ্লিকেশনে মানে লারাভেল এই ফিচার গুলো আছে, এই কারণে এটা হচ্ছে প্রত্যেকবার যখন আমার ডেটাবেজে এক একটা অপারেশন ঘটবে, যেমন ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, তারপর একটা ডাটা নিয়ে আসা, একটা ডাটা সেভ করা, এই প্রত্যেকটা ইভেন্টে যদি আপনি স্পেসিফিক কোনো কাজ করতে চান তখন চাইলে আমরা এই যে ইভেন্ট ডিসপ্যাচার ব্যবহার করতে পারি। ইভেন্ট ডিসপ্যাচার তখন আমার করবে কি, আমরা রিকোয়ারমেন্ট মডেল ব্যবহার করলে এখন একটা আপনি মডেল তৈরি করছেন, এখন একটা ডাটা ইনসার্ট করছেন, একটা ডাটা আপডেট করছেন, একটা ডাটা ডিলিট করছেন, এই প্রত্যেকটা ইভেন্ট সে আপনাকে জানাই দিবে। এবং স্পেসিফিক ভাবে আপনার যদি মনে হয় যে হ্যাঁ একটা ডাটা ডিলিট হওয়ার পর আমি একটা কাজ করতে চাই, ডাটা ইনসার্ট হওয়ার পর আমি একটা কাজ করতে চাই, তখন এই ইভেন্ট গুলাকে আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। আপাতত আমরা এটা ব্যবহার করব না। তাহলে ওই যে ইভেন্ট ডিসপ্যাচার। আর আরেকটা ব্যাপার আছে যে মেক দিস ক্যাপসুল ইনস্ট্যান্স অ্যাভেলেবল গ্লোবালি ভায়া স্ট্যাটিক মেথডস, এটা আমরা ইনেবল করে নিব। ক্যাপসুল এটাকে গ্লোবালি সেট করে দিলে কি হবে, এই যে কানেকশনটা তৈরি হলো এটাকে আমি আমার পুরো অ্যাপ্লিকেশন জুড়ে গ্লোবালি ব্যবহার করতে পারবো, স্ট্যাটিক মেথড আকারে আর কি আমি কল করতে পারবো, এটা আমরা করতে পারি। আর সেকেন্ড হচ্ছে যে এটাও আমাদের করতে হবে যে সেট আপ দ্য এলোকুয়েন্ট ওআরএম, আমরা তো এলোকুয়েন্ট ব্যবহার করতে চাচ্ছি, সো এটা আমাদেরকে
করে নিতে হবে। ঠিক আছে, আপাতত আমরা এই দুইটা জিনিস হচ্ছে করি। গ্লোবালি সেট করে দিলাম এবং এলোকুয়েন্ট যাতে আমরা ব্যবহার করতে পারি সেটা আমরা করে দিলাম। ঠিক আছে, এখন আমরা একটু চেক করে দেখতে পারি আমাদের ডেটাবেসে কানেক্ট হয়েছে কিনা। এই যে ওরা এখানে একটা এই যে কুইরি দিয়ে দিছে না, আমরা এটাকেই কপি করে নিই। ঠিক আছে, আর ক্যাপসুলটা ব্যবহার করতে চাইলে ক্যাপসুলটাকে লোড করে নিতে হবে। আচ্ছা, এটা ক্যাপসুলটা কি? ক্যাপসুল ম্যানেজারই হচ্ছে ক্যাপসুল। ওরা একটা অ্যালিয়াস দিয়ে নিছে, আমরা একটা অ্যালিয়াস দিয়ে নিতে পারি, তাইলে যেখানে আমরা ক্যাপসুল কল করি না কেন সে অ্যাকচুয়ালি এটাকে লোড করে নিবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমার সো আমাদের এখন ডেটাবেস ফাঁকা, ঠিক না? কোনো ডাটা নাই। আমরা var dump করে এখানে জাস্ট চেক করে নিই। দেখি কি আসে। আচ্ছা, এই যে দেখেন সে যে এরর দিয়ে দিছে যে আননোন কলাম ভোটস। আমার ডেটাবেসে কিন্তু ভোটস নামে কোনো কলামই নেই, এই জন্য আমি কোনো কন্ডিশন বাদ দিয়ে গেট দিয়ে দিই, তাহলে কি হয়? এই যে ফাঁকা এরে আসছে। বাট আমরা একটু কাজ করি, ম্যানুয়ালি একটু কিছু ডাটা ইনসার্ট করে দেখি। এখানে ধরেন একটা ডাটা ইনসার্ট করি আমরা। এই যে ডাটা ইনসার্ট হয়েছে, এই যে ডাটা চলে আসছে। একটু দেখতে খারাপ লাগতেছে, তো এটাকে জাস্ট আমি যদি প্রি ট্যাগের মধ্যে দিয়ে দিই। আচ্ছা, এটা কেন? তাহলে এই যে অবজেক্ট আকারে সে আমাকে কিন্তু এই যে ডাটা দিয়ে দিছে। ঠিক আছে, সো স্পেসিফিক ভাবে এখন যদি আমি একটা ডাটা নিতে চাই, এখানে যদি আমি ফার্স্ট দিই তাহলে সে একটা ডাটা নিয়ে আসবে। ঠিক আছে, এটা আমরা ওই ওআরএম এর ডকুমেন্টেশন পড়লে কোন মেথড কি কাজ করে এবং আমরা যখন কন্টিনিউয়াসলি সামনে কাজ করব তখন জানতে পারবো। এবং আমি বলছি না যে প্রপার্টি দিয়ে ডাটা নিব, সো ইউজার নেম দিয়ে আমি যদি ধরেন তার ইউজার নেম নিয়ে আসতে চাই, এইভাবে কল করলেই তার ইউজার নেম চলে আসবে। এই যে তার ইউজার নেম চলে আসছে। ঠিক আছে, সো এখন তাহলে আমার কাছে প্রত্যেকটা রেকর্ড এক একটা অবজেক্টের মতো। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে যে কোনো ফ্রেমওয়ার্ক শুরু করার আগে আপনার ধারণাটা জরুরি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর। আমরা এতদিন হচ্ছে যে ওগুলা সম্পর্কে জানছি, এখন আমরা এই প্রজেক্টটা করতে যে আরো অনেক হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সামনে হয়তো এই ইন্টারফেসের ব্যবহারগুলোও হচ্ছে দেখবো। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার এই যে হাজার হাজার মানুষ ব্যবহার করতেছে, বড় বড় ফ্রেমওয়ার্কে ব্যবহার করা হচ্ছে, সেগুলো ব্যবহার করা হচ্ছে আপনার মোটামুটি সিকিউরড। হ্যাঁ, মোটামুটি এমভিসি ফলো করা হয়েছে। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, মডেল নামে একটা ফোল্ডার তৈরি করে মডেলগুলোকেও যখন নিয়ে আসবো তখন হচ্ছে পুরোপুরি হয়ে যাবে। বাট এখন আমরা যেভাবে জিনিসগুলোকে সাজায় নিছি মোটামুটি একটা এমভিসি প্যাটার্নে চলে আসছে, আমাদের নিজস্ব একটা এমভিসি প্যাটার্নে। হ্যাঁ, ভিউ আসছে, কন্ট্রোলার আসছে। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ হচ্ছে মডেলের জন্য কিন্তু অলরেডি আমাদের এই যে রেডি। নেক্সট ক্লাসে আমরা মডেল তৈরি করে জাস্ট ওই যে ক্লাস তৈরি করে নিলেই হয়ে যাবে। ফোল্ডার তৈরি করব, ক্লাস তৈরি করব, তাহলেই হয়ে যাবে। মাইগ্রেশনটা হচ্ছে আমরা এখন হচ্ছে যে দিয়ে কি বলে
ওই ম্যানুয়ালি হচ্ছে তৈরি করছি, তো চাইলে আমরা হয়তো চেষ্টা করব মাইগ্রেশনটাকেও করে ফেলতে, কারণ এই যে প্যাকেজটা আমরা নিলাম এই প্যাকেজটা তো আমাদেরকে ওই যে স্কিমা তৈরি করতে দিচ্ছে, সো আমরা চাইলে মাইগ্রেশনটাও পরে দেখে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারি কিনা। তো এই প্রজেক্টটা করতে গেলে আপনারা মোটামুটি হচ্ছে যে ইনশাল্লাহ শেষ করতে করতে একটা পুরোপুরি ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করে বা আপনার প্রয়োজন অনুযায়ী নিজে চাইলে যে এরকম একটা স্কেলেটন তৈরি করে নেবেন, ওই জিনিসটা ইনশাল্লাহ করতে পারবেন আর কি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই থাকলো। আমরা আজকের ক্লাসে কন্ট্রোলার, ভিউস, রাউটার এগুলা পুরোপুরি কনফিগার করলাম এবং ওআরএমটাও আমার কনফিগার করা হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা হয়তো ইনশাআল্লাহ মডেল ব্যবহার দেখে দুই একটা ফিচার ইমপ্লিমেন্ট করা শুরু করে দিতে পারবো। হ্যাঁ, ও হ্যাঁ, এটা খুবই সুন্দর চমৎকার একটা জিনিস। কম্পোজারে আমি যেগুলো যেগুলো করলাম ওগুলো যে প্যাকেজ একসাথে নিয়ে ক্রিয়েট করলে অটোমেটিক হয়ে যায়। হ্যাঁ, এটা এই যে অটো লোডের কারণে সব অটো চলে আসে। তাহলে আমরা এখন যেটা অ্যাড করলাম illuminate database added for model, মডেলের জন্য আমরা এটা অ্যাড করে রাখলাম। এটা কনফিগার হয়ে গেছে কারণ আমরা তো চেক করলাম যে ডেটাবেজে কানেকশনও সে পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আমরা ইয়ে করব। প্যাকেজ ইনস্টল করা হয় তখন তো আর ওটা আপডেট করা লাগে, অটো আপডেট হয়। আর যখন ম্যানুয়ালি কোনো কিছু লেখা হ্যাঁ, আপনার নতুন ভার্সন আসলে আমাদেরকে কম্পোজার আপডেট কমান্ডটা রান করতে হবে। হ্যাঁ, কম্পোজার আপডেট কমান্ডটা রান করতে হবে। কমান্ড রান করলে সে অটোমেটিক্যালি হচ্ছে সব নিয়ে আসবে। কমান্ডটা আমাদেরকে রান করতে হবে, কারণ অটো আপডেট তো সবসময় আমরা চাইবো না, কারণ নতুন আপডেট আসছে ওইটার কারণে তো প্রিভিয়াস অনেক কিছু ব্রেক করতে পারে। সো এটা ইউজারের উপর। আমরা যখন কম্পোজার আপডেট রান করব শুধুমাত্র তখনই সে নতুন কোনো ভার্সন পাইলে ওইটাকে নিয়ে আসবে। আর ওই কম্পোজার ফাইলে আমরা কোনো চেঞ্জ করলে ওইটা তো হচ্ছে আপনার কম্পোজার আপডেটটা রান করতে হবে যাতে সে নতুন করে অটো লোড ফাইলটা লোড করে। ম্যানুয়াল আপডেট বলতে কিছু নাই, মানে আপনি যে কম্পোজার আপডেট এই কমান্ডটা রান করতে হবে। হ্যাঁ, তখন সে হচ্ছে কম্পোজার আপডেট যখন আপনি রান করবেন সে অ্যাকচুয়ালি আবার এই composer.json ফাইলটাই সে দেখে, এটাকেই সে দেখে চেক করে যে এই জিনিসগুলোর নতুন কোনো ভার্সন অ্যাভেলেবল আছে কিনা। যদি থাকে তাহলে সেগুলোকে নিয়ে আসবে। তারপর অটো লোডিং এর এই জায়গাতে নতুন কোনো কিছু অ্যাড করা হয়েছে কিনা হইলে ওগুলোকে সে সব লোড করে নিয়ে আসে। যেমন আমি যদি এখন এই যে কম্পোজার আপডেট রান করি, দেখেন স্টেপ বাই স্টেপ কি হয়। সে যে কি বলে লোডিং কম্পোজার রিপোজিটরিজ উইথ প্যাকেজ ইনফরমেশন। সো সে যেটা করলো এই প্যাকেজ ইনফরমেশন গুলা কম্পোজারের যে রিপোজিটরি আছে মানে packages.org ওইখানে সে খোঁজে, ওইখানে সে দেখে। তারপরে যে আপডেটিং ডিপেন্ডেন্সিস সে দেখে যে এগুলার ভার্সনে কোনো চেঞ্জ আছে কিনা বা কোনো করা লাগবে কিনা। যদি কিছু করা লাগে নাই তাই এই যে সে বলছে নাথিং টু ইনস্টল অর আপডেট। তারপর সে বলছে জেনারেটিং অটোলোড ফাইল। এই অটোলোড ফাইলটা হচ্ছে আমরা এই যে ভেন্ডরের যে অটোলোডটা আছে না এইটা, এবং এই যে ফাইলটা আছে এটাই কিন্তু ওই যে আমাদের এই কম্পোজারের অটো লোডিং এর যদি কোনো কিছু চেঞ্জ হয় বা এই প্যাকেজের ভার্সনে চেঞ্জ হয় সে কিন্তু এই জিনিসগুলোকে এখানে ক্যাশিং করে রাখে, যাতে তাকে বারবার হচ্ছে জিনিসগুলা না করা লাগে। এবং ওই কম্পোজার ফাইলে আমরা যে জিনিসগুলো বলে দিচ্ছি ওই অনুযায়ী কিন্তু সে যে PSR4 লোড করে, ক্লাস ম্যাপ লোড করে, ফাইল যদি আমি বলি ফাইল লোড করে, ওইভাবে সবকিছু আমার জন্য অ্যাভেলেবল করে দেয়।